মুফতি কাজী ইব্রাহিম তিনি ১৬ ডিসেম্বরকে বলছেন কালো দিবস। ডাকসুর নেত্রী জুমা, ফাতিমা তাসনিম জুমা, তিনি বলছেন সহস্র শহীদ মুক্তিযুদ্ধে, সহস্র শহীদ এবং কোনো ব্যক্তি বলবে না যে মুক্তিযুদ্ধে সহস্র শহীদ হয়েছে। হ্যাঁ, মানে শুধু ডাক্তার, প্রকৌশলী, বুদ্ধিজীবী, পুলিশ, সেনাবাহিনী এবং ইকবাল হল, জগন্নাথ হল সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যদি যোগ করা হয় তাহলে এটা ইকবাল হল, জগন্নাথ হল সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যদি যোগ করা হয় তাহলে এটা কয়েক সহস্র হয়ে যায়। ফলে এটা আসলে সঠিক নয় যে মাত্র কয়েক সহস্র শহীদ। এটি তিনি লিখেছেন, আমার ধারণা এটা ডেলিবারেট, এটা এক ধরনের বিতর্ক তুলে দেওয়ার জন্য করা। আর এরপরে আরেকটি যেটি আপনি বললেন সেটি হচ্ছে আরেকটি মন্তব্যের কথা বিসিএস আপনি বলেছিলেন, বিসিএস পরীক্ষার প্রশ্ন বিসিএস করেছেন। এর প্রশ্ন। বিসিএস এর প্রশ্ন অবশ্যই ইচ্ছাকৃতভাবে এইভাবে করা হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধ কখনোই প্রতিরোধ যুদ্ধ নয়। আমাদের মুক্তিযুদ্ধ ছিল মুক্তির যুদ্ধ, ওয়ার অফ লিবারেশন। এটি একটি মুক্তিযুদ্ধ, মানে হচ্ছে একটি জাতির মুক্তির আকাঙ্ক্ষায় সশস্ত্র যুদ্ধ। এটিকে শুধু প্রতিরোধ যুদ্ধ বলা যেতে পারে না। আহ, এবং আক্রমণকারী, দখলদার এইভাবে কোনো বাহিনীকে আহ, বলা ঠিক নাই, কারণে যে কারা আত্মসমর্পণ করেছিল সেটা পরিষ্কার ইতিহাসে আছে। পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল। কারা আক্রমণ করেছিল সেটাও আছে, পাকিস্তানি বাহিনী আক্রমণ করেছিল। এবং কারা আত্মসমর্পণ করে যুদ্ধবন্দী হিসেবে নিজেদের ভাগ্য মেনে নিয়েছিল, পাকিস্তানি বাহিনী করেছিল। ফলে পাকিস্তান নিজে যেখানে আহ, আক্রমণ স্বীকার করে সেইখানে আমরা কি করে বলি যে দখলদার, আক্রমণকারী? এটা খুবই অন্যায়। জি। আপনি বলছিলেন সরকারের মনোভাব কিরকম, মানে সরকারের অবস্থান কি, আপনার পর্যবেক্ষণ কি বলে সরকারের অবস্থান আসলে এখানে? আমার পর্যবেক্ষণ বলে তারা তো এরকম আরো অসংখ্য ঘটনায় চুপ করেই থেকেছেন। ফলে আমি তাদের কাছ থেকে ব্যক্তিগতভাবে কিছু আশা করি না। কিন্তু তারপরেও পর্যবেক্ষণ করতে হবে এই জন্য যে তারা তো সংবিধানের অধীনে শপথ গ্রহণ করে সরকার হয়েছেন, এবং সেই সংবিধানে মুক্তিযুদ্ধ নিয়ে এরকম কটূক্তি করার সুযোগ আছে কিনা সেটা তাদের একবার পড়ে দেখা উচিত। বা তারা যে নতুন সংবিধান তৈরি করছেন সেখানেও কি মুক্তিযুদ্ধ নিয়ে এরকম কটূক্তি করার সুযোগ থাকবে, সেটাও তাদের পরিষ্কার করে বলা উচিত। কারণ তারা তো সংবিধানে প্রচুর সংস্কার আনছেন। তো আমরা কি বুঝবো যে সংবিধানের এই সংস্কারগুলি কি আসলে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে এরকম মন্তব্য করার সুযোগ দেবে মানুষকে? কারণ এই মুক্তিযুদ্ধ কিন্তু আহ কোন একটি দল বা মতের নয়, এই মুক্তিযুদ্ধ পুরো জাতির ছিল। এমনকি আমরা এখনো ইন্টারনেটে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে দেখি যে তিনি তখন কথা বলছেন মুক্তিযুদ্ধের পক্ষে। তাহলে এটা তো আমাদের জানতে হবে যে আসলে তারা এই ধরনের কটূক্তিকে আসলে অ্যালাউ করেন, বা এই ধরনের কটূক্তি হোক সেটা তারা চান। এই যে মানে যে সহস্র আপনি বলছিলেন সবকিছু ডেলিবারেট, আপনি শব্দটি ব্যবহার করছিলেন। মুক্তিযুদ্ধের শহীদ। সবকিছু ডেলিভারেট না, আমি প্রথমটাকে বলেছি যে ওনার এই ধরনের অভ্যাস আছে। হ্যাঁ। উনি বিভিন্ন জায়গাতে এরকম উল্টাপাল্টা বিতর্কিত আগেও বলেন। বলেছেন। মানে ওনার নানান ধরনের অযৌক্তিক কথা উনি বলেন। কিন্তু পরের যে দুটি আমি বলেছি সেই দুটি জি, ইচ্ছাকৃত। মানে জুমার সেই বক্তব্য তার ফেসবুকে লেখা এবং এবং হ্যাঁ, বিসিএস কারণ বিসিএস এর এত প্রশ্নে। শিক্ষিত, উচ্চ হুম। শিক্ষিত একজন ইচ্ছা করে সহস্র না লিখলে এটা ভুল করে হবে না। মানে এটিকে আপনি একটা হাজার এটিকে লিখতে একটা গিয়ে হ্যাঁ। আপনি হাজার লিখতে গিয়ে বাজার লিখতে পারেন, কিন্তু আপনি লক্ষ কিংবা আহ, কয়েক লক্ষ লিখতে গিয়ে কয়েক হাজার লিখতে পারেন না। আর সহস্র বানানটা তো একেবারেই হুম, হুম। আলাদা, তাই না? সহস্রের সঙ্গে মিলিয়ে আপনি অজস্র, তাই না, এরকম মিল হবে, তো সেটা তো মিলবে না। ফলে এটা ইচ্ছাকৃত ভাবে লেখা। ইচ্ছাকৃতভাবে, মানে এটি আমি দেখছিলাম প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি তার একটা কন্টেন্টে বলছিলেন যে এই সংখ্যাটা ২,০০০ হবে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা। আমার এই অনুষ্ঠানে ফাতিমা তাসনিম জুমা, মানে ডাকসু নেত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, তিনি বলেছেন যে জুলাই বিপ্লবেও মানে শহীদের সংখ্যাটা ২,০০০। একটা ন্যারেটিভ স্থাপনের কোনো চেষ্টা, মানে সেই ডেলিভারির চেষ্টা কিছু চলছে কিনা, নাকি এটাও একটা কাকতালীয় ব্যাপার? এখন যদি কেউ একটা ইতিহাস তৈরি করার চেষ্টা করে, আমরা তো সেই তাদের মুখ আমরা বন্ধ করতে পারবো না। আমাদের যেটা বলতে হবে সঠিকটা বলতে হবে। কেউ ২,০০০ বলুক আর ২০,০০০ বলুক আর ২০ লক্ষ বলুক, মূল বিষয় হচ্ছে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। একটা পরামর্শ শুধু আমি দেব, মিথ্যা বলার সময় যদি এরকম মিথ্যা কেউ বলে যেটা শুনলেই বোঝা যায় হুম। মিথ্যা, তাহলে তো এটা চিন্তার বিষয়। কারণ মিথ্যাটাও যদি কেউ ঠিক মতো গোছাতে না পারে তাহলে তো আমাদের প্রশ্ন করতে হবে যে এত পড়াশোনা করে আসলে কি লাভ হলো। জি। আপনি বলছিলেন সেই মুফতি কাজী ইব্রাহিমের বক্তব্য যে তিনি আগেও এরকম বিতর্কিত মন্তব্য করেছেন। কিন্তু হ্যাঁ, জামায়াতের আমার মনে আছে করোনার সময় একটা হ্যাঁ, ফর্মুলা দিয়েছিলেন, বলেছিলেন যে এই ফর্মুলাতে ওষুধ বানানো যাবে বা টিকা বানানো যাবে কিছু একটা। আমি কদিন মাঝে আগেও মাঝে তিনি দেখছিলাম করোনার সময় তিনি তিনি এরকম বক্তব্য আরেকটা দিতেন। বলছিলেন, তিনি সম্ভবত বলছিলেন যে ভূমিকম্পের কারণ হচ্ছে দোভালের সাথে আমাদের আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যে উনি বৈঠক মাঝে মাঝে এরকম এটা বলেন, হচ্ছে আমি দেখেছি ভূমিকম্পের কারণ। ইন্টারনেটে এরকম অনেকেই আছেন তারা নানান ধরনের কথা বলেন। হুম। তো এই কথাগুলি মানুষকে হয়তো তাৎক্ষণিকভাবে এক ধরনের আনন্দ দেয়, কিংবা মানুষ হাসে, কিংবা মানুষ
উপেক্ষা করে চলে যায়। কিন্তু বারবার এরকম বলতে থাকলে এটাও চিন্তা করতে হবে যে আসলে আহ এই কথাগুলি কি আসলে ইচ্ছাকৃত, নাকি এগুলা ভুল করে বলা, নাকি আহ এক ধরনের মানসিক অবস্থার কারণে এগুলি তারা বলছেন। এটা আসলে চিন্তার বিষয়, কারণ আমি এটাও বহু আপনার মানুষ কাছে, তো তাদের কথা শোনে। জি, এই জন্য বহু মানুষ তাদের কথা শুনে, এটাও আপনার কাছে জানতে, মানে আপনার পর্যবেক্ষণ জানতে চাই যে হাসে উপেক্ষা করে, আমলে নেয় কত? কারণ আমি এটাও একটু যোগ করি, জামাতের এটা নায়েবে আমি আমির, জানি না। জামাতের আপনি নামে আমি একটু পুরোটা বলি, তাহলে আপনি একসাথে মিলিয়ে যদি উত্তরটা দেন। যে প্রফেসর মুজিবুর রহমান তিনি বলছেন যে ইসলামী আইন প্রতিষ্ঠা করব, প্রয়োজনে জিহাদ করে ইসলামী আইন প্রতিষ্ঠা করব। মানে এই বিষয়গুলো এখন একটু যোগ করে দিচ্ছি যে এগুলো আসছে, এর আগেও তো আসছে এরকম শরিয়া কথা আইন, তারা আগেও বলেছেন, শরিয়া এই আইন। শব্দটা বা হুম, হুম। এগুলো তারা আগেও বলেছেন, এটা নতুন কোনো কথা না, নতুন এগুলো কোনো বহু কথা আগের না, কথা। এগুলো মানুষ আমলে নিচ্ছে কতটা আসলে, বা এটা আমি মানুষের। জানি না আসলে, যদি আমলে নিত তাহলে তো হয়েই যেত। নিশ্চয়ই এখনো ওই পরিমাণ মানুষ আমলে নেয় নাই, যে জন্য এখনো হয় নাই, এখনো তাদেরকে বলতে হচ্ছে। কিন্তু কত লোক আমলে নেবে এটা আসলে, বা কত লোক নিল, এটা বলা খুবই কঠিন। ভোট হলে বোঝা যেত, ওনারা ভোটে দাঁড়াবেন, একটা প্রকাশ্য ভোট হবে, মানুষ যদি সত্যি সত্যি ওনাদের প্রতি সমর্থন দিয়ে দেয় অনেক কোটিতে কোটিতে, তাহলে বুঝতে হবে মানুষ এসব কথাকে আমলে নিচ্ছে। কিন্তু জরিপ, যদি আইআরএর জরিপটা দেখি, ওয়াশিংটন ভিত্তিক সেই জরিপ প্রতিষ্ঠান। জরিপ আমি একদম বিশ্বাস করি না শারমিন, জরিপের কোনো বেল নাই। মানে জরিপ যে যেভাবে করে সে সেভাবে হয়। মানে আর আইআরআই জরিপ তো তাদের অতীত ইতিহাসের কারণে এখন বেশ প্রশ্নবিদ্ধ। কারণ আইআরআই তো বলেছিল যে 70% লোক শেখ হাসিনাকে পছন্দ করে, তারপরে 1 বছর না যেতেই ওনাকে চলে যেতে হয়েছে, সরকারের পতন হয়েছে। আইআরআই কি আসলে ঠিক মতো জরিপ করে কিনা এটা এখন চিন্তার বিষয়। তাহলে আইআরআই এর কি উদ্দেশ্য, কি মানে এরকম জরিপ কেন? জানি না উদ্দেশ্য কি, তারা প্রায় জরিপ করে, এবং ইলেকশনের আগে হলে একটু বেশি জরিপ করে, হুম। বিভিন্ন রাজনৈতিক ডামাডোলে জরিপ করে, আর প্রত্যেক বছর একটা জরিপ করে এই জনপ্রিয়তা কার, কতটুকু অ্যাপ্রুভাল, এইসব করে। আমার ধারণা এগুলো দিয়ে এক ধরনের ওপিনিয়ন সেট করার চেষ্টা থাকে এই প্রতিষ্ঠানগুলো, নিজের নাম জানানোরও একটা চেষ্টা থাকে যে আইআরআই জরিপ করে। হ্যাঁ, তো নিজের নাম প্রকাশ করারও বা নিজের নাম পরিচিত করে তোলারও একটা ইচ্ছা থাকে এগুলোর জি। পেছনে, নানান ধরনের এজেন্ডা থাকে। তার চেয়ে বড় কথা হলো এগুলো তো বিদেশি ফান্ডেড প্রতিষ্ঠান, হয়তো জরিপ একটা করতেই হবে, তাদেরকে বলে দিয়েছে হুম। যে বছরে একটা জরিপ করতে হবে, ফলে তারা হয়তো করতে হবে বলেই জরিপ করে, আমরা তো জানি না। আচ্ছা, মানে আমি আপনি বলছেন যে জরিপের তাদের নিজস্ব প্রয়োজনীয়তা থাকতে পারে, বক্তব্যের ইম্প্যাক্ট না কি, মানে এবং তার সাথে ধরেন এনজিও গুলি জরিপ। ফান্ড আনে, হ্যাঁ। ফান্ড আনলে ফান্ডটা ইউজ করতে হয়, তো ওদের কাছে নিশ্চয়ই টাকা আসে, এখন জরিপ না করলে তো এই টাকা ফেরত চলে যাবে। তা আমার ধারণা হয়তো এই জন্যই তাড়াহুড়া করে একটা জরিপ করেছে, কারণ এই ধরনের জরিপে না কখনো আমি কোনোদিন রেসপন্ডেন্ট হই নাই। হুম। মানে অনেক বছর ধরে তো এরকম জরিপ হয়, কিন্তু কোনোদিন আইআরআই বা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কিংবা ধরেন এরকম বিশিষ্ট সংস্থা যারা জরিপ করে, হুম। কোনোদিন আমাকে জরিপে ডাকে নাই। তো ধরেন এত বছর ধরে, এত দিন ধরে আছি এখানে, একসময় তো তরুণও ছিলাম, তাই না? তরুণ বয়স থেকে এই 57 বছর হয়ে যাবে হয়তো। তো এই বয়স পর্যন্ত তো আমি আহ, একবারও জরিপে কেউ আমার কাছ থেকে জানলো না। তো আমার আপনাকে কাছে ডাকে মনে না, হয় যে তাহলে আপনি কার কাছে দেখেছেন জিজ্ঞেস কাউকে, করে। কাউকে ডেকেছে বলে আপনার চেনা জানা কাউকে কখনো দেখেছেন? না, আমার কারণ আমাকেও পরিচিত ডাকে নাই কাউকে আমি কখনো। রেসপন্ডেন্ট হতে শুনি নাই। এখন তারা নিশ্চয়ই কোথাও না কোথাও জরিপ করে, হুম। তারা মতামত দেয়, কিন্তু ধরেন এত বছরে আমি একবারও মতামত দিতে পারিনি। অনেকটা কিছু লোক বলে না যে জীবনও ভোট দিতে পারি নাই, হুম। ভোট দিলে ভোট গুনে নাই, ওইরকম আমিও বলতে পারি জীবনও কোনো জরিপে অংশ নিতে পারি নাই। মানে জরিপের স্যাম্পল সাইজটাও তো আসলে খুব কম, কিন্তু জরিপেরও একটা ইম্প্যাক্ট আছে কিনা। আপনি বলছেন জরিপ আপনি আমলে নেন না, কারণ হচ্ছে 53% মানুষ বলছে তারা জামাতকে পছন্দ করে, 51% মানুষ, মানে এই যে বয়ানগুলোর কথা বলছিলাম সেগুলো কতটা আমলে নেয় সেই প্রশ্নের সাথে সাথে এই জন্য এটা আসছে যে জরিপও বলছে 53% মানুষ জামাতকে পছন্দ করে, 51% মানুষ। জরিপকারীদের কি করা উচিত জানেন? জরিপকারীদের জরিপ করার পরে একটা থার্ড পার্টিকে দিয়ে এই জরিপটা ভ্যালিডেট করানো উচিত। কারণ এই জরিপটা পুরোপুরি তো আমরা দেখি নাই। এই জরিপের স্যাম্পল সাইজ কত, কিভাবে তারা স্যাম্পল সিলেকশন করেছেন, কিভাবে তারা এরিয়া সিলেকশন করেছেন, কোন ধরনের শিক্ষাগত যোগ্যতার মানুষের কাছে গিয়েছেন, কাদেরকে জরিপকারী হিসেবে পাঠিয়েছেন, যেসব অঞ্চলে পাঠিয়েছেন সেই সব অঞ্চলের ডেমোগ্রাফি থেকে শুরু করে পলিটিক্যাল ডেমোগ্রাফি কেমন, তাই না? তা এটা দিয়ে বোঝা যাবে। ধরেন আপনি একটা মাদ্রাসাতে পাঠালেন জরিপের জন্য, একরকম রেজাল্ট আসবে। ধরেন আপনি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠালেন বা কলেজে, তাহলে আরেক ধরনের আসবে। তো এই জন্য কিভাবে তারা এই জরিপটা সম্পন্ন করেছেন, কতটুকু এটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে, এই জিনিসগুলো আসলে একটা থার্ড পার্টি সার্টিফিকেশন থাকলে ভালো। তাহলে আমাদের আর আলোচনা করতে হতো না, ওই তৃতীয় পক্ষই বলে দিত যে না এটা ভালো জরিপ হয়েছে অথবা হয় নাই। আর এই জরিপের ফলাফল ভুল হলে বা ঠিক হলে আমরা তৃতীয় পক্ষকে বলতে পারতাম যে তুমি কি দেখলা, তুমি তো কিছু বুঝো নাই। যদিও জরিপ এভাবে থার্ড পার্টি ভ্যালিডেশনের কোনো সিস্টেম নাই, কিন্তু আমাদের মতো দেশে এত ধরনের জরিপ হয় যে হুম। আমার মনে হয় বাংলাদেশে যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে, ওইরকম একটা তত্ত্বাবধায়ক জরিপ ব্যবস্থা থাকা দরকার। জি, বাংলাদেশে মানে কিন্তু জরিপগুলো নিয়ে সবসময় আলোচনা আবার হয়। আমরা আমাদের গণমাধ্যমে আলোচনা যেমন করি, আপনাদের মন্তব্য জানতে চাই সবসময়। যেমন এখানে ভোটের যে হিসাব দেখানো হচ্ছে, আপনি অবশ্য শুরুতেই বলছেন আপনি আমলে নিচ্ছেন না। তারপরেও আপনার কাছে প্রশ্ন করি যে
ভোটের হিসাব যেটি দেখানো হচ্ছে সেখানে বলা হচ্ছে জামাত 26%, বিএনপি 30%, কিন্তু জামাত যাদের সাথে জোট করবে, ইসলামী আন্দোলন জোটবদ্ধভাবে নির্বাচন করবে, তারাও 4%। তার মানে 30-30 হয়ে গেল আর কি জোটবদ্ধ হওয়া অবস্থায়। মানে এটি কি ভোটারদের মনেও একটা বার্তা দিচ্ছে কিনা? না, ভোটাররা না জরিপ শুনে কেউ ভোট দিতে চায় না। ভোটাররা এই 15 দিন পরে জরিপের কথা ভুলে যাবে, এবং ভোটাররা কখনোই নিজের ভোটটা এসব জরিপ কিংবা অন্য কিছুর উপর ভিত্তি করে ঠিক করে না। কে জিতবে কে জিতবে না এটা ভোটাররা বাজার থেকে, দোকান থেকে, রিক্সাওয়ালার কাছ থেকে, নিজেদের বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনার ভিত্তিতে নানান ভাবে ধারণা করতে পারে। ফলে ভোটারদেরকে এটা ভাবলে চলবে না যে তারা আইআরআই কিংবা কোনো কয়েকটা পত্রিকার রিপোর্ট করে তারা প্রভাবিত হয়। তবে পত্রিকাগুলি এগুলি বেশ উৎসাহের সঙ্গে ছাপে। এর অনেকগুলি কারণ আছে। একটি কারণ হচ্ছে এনজিও গুলি সারা বছর নানান ধরনের গোল টেবিল, নানান ধরনের অনুষ্ঠান এগুলিতে পত্রিকার পেছনে খরচ করে, এবং পত্রিকাগুলো তাদেরকে দাওয়াত দেয়। আবার এই এনজিও গুলি যেসব অনুষ্ঠান করে সেখানে প্রচুর অপিনিয়ন লিডাররা যান, অর্থাৎ এক ধরনের সিম্বায়োটিক রিলেশনশিপ আছে এনজিও গুলির সাথে পত্রিকার। তারপর হচ্ছে এনজিও গুলিতে যারা চাকরি করেন অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন তারা পুরোনো দিনের অ্যাক্টিভিস্ট এবং সমাজতান্ত্রিক দলগুলির লোক বেশি চাকরি করেন, কারণ এদের পরে ক্ষমতার অংশীদারিত্ব হয় না, এরা বহু জায়গাতে চাকরি বাকরিও পায় না, এরা দেখা যায় এনজিও গুলিতে চাকরি করে এবং তাদের যে রাজনৈতিক বিশ্বাস সেই বিশ্বাস নিয়ে এনজিও গুলির মধ্যে লুকিয়ে থাকে। এবং এই পত্রিকা অফিসে প্রচুর সমাজতান্ত্রিক লোকজন চাকরি করেন, ফলে পলিটিক্যাল এক ধরনের আত্মীয়তা আছে। তৃতীয় হচ্ছে পত্রিকাগুলি রাশিফল কেন ছাপে, জানে এটা মিথ্যা, তারপরে ছাপে কারণ মানুষ পড়ে। পত্রিকাগুলো আপনি দেখবেন যে নানান ধরনের বিষয়কে হাইলাইট করে, ফ্যাশনে, রান্নায়, এবং অদ্ভুত অদ্ভুত রান্না দেখবেন, সুন্দর ছবি তুলে লিখে দেয় যে এই রান্নাটা দারুণ হয়েছে, ওই রান্নাটা দারুণ হয়েছে। পত্রিকার সম্পাদক এটা কোনোদিন খেয়ে দেখে না, খেলে উনি বুঝতো যে উনি কতদিন হাসপাতালে থাকতো। তো এগুলা ছাপে কারণ এগুলা মানুষ দেখে। হ্যাঁ, এবং এগুলা দেখে মানুষ এক্সপেরিমেন্ট করে, একটু ব্যস্ত থাকে। গৃহিণীরা এটা রান্না করে তার বাড়ির সবাইকে খাইয়ে দেন জোরপূর্বক, কারণ এটা না খেলে পরে গৃহিণীর মন খারাপ হবে। সবাই খেয়ে কিছুক্ষণ পরে বাইরে থেকে ঘুরে এসে ফেলে দিয়ে এসে বলে উফ যা দারুণ, একটু হাওয়া খেয়ে এলাম, আসলে বাইরে গিয়েছিল বমি করতে। এরকম অনেক খাবার হয়, বুঝছেন? আপনার মনে আছে হুমায়ুন আহমেদ একটা নাটকের মধ্যে হাঙ্গেরিয়ান গুলাশ রান্না করেছিল আমরা যখন ছোটবেলায়? হ্যাঁ, এবং এই গুলাশ খাওয়ানোর জন্য নায়িকা সবাইকে চেষ্টা করছিল কারণ সে গুলাশ রাখছে। হ্যাঁ, পরে আমরা জেনেছি যে গুলাশ জিনিসটা আসলে মাংসের ঝোল, এক ধরনের মানে ঝোলের মধ্যে ডুবানো মাংস, কারণ পরে আমি গুলাশ খেয়েছি। তো এরকম আর কি গুলাশ জাতীয় জিনিসপত্র নাটকে বলেন এরকম থাকে। মানে এই পত্রিকাগুলো জরিপগুলো সেই অনেকটা আনন্দে হাঙ্গেরিয়ান জরিপগুলি গুলাশ। ছাপে। এগুলো এক ধরনের গুলাশ, আচ্ছা, হাঙ্গেরিয়ান হাঙ্গেরিয়ান গুলাশ গুলাশ। মানে এটা হ্যাঁ, পত্রিকা, এবং আমি কেন, এনজিও বা হ্যাঁ মানে জরিপকারীদের আগ্রহ থাকতে পারে, ভোটের বা ভোটারদের উপর খুব বেশি ইম্প্যাক্ট। হ্যাঁ হ্যাঁ আমি কেন কেন হাঙ্গেরি, পোল্যান্ড এগুলোর কথা বলছি, এটার পেছনে একটা কারণ আছে। এই গুলাশ হাঙ্গেরি, পোল্যান্ড এইসব জায়গা থেকে তৈরি হয়ে আসছে। আচ্ছা, এবারে একটু জরিপ থেকে আসি, একটু আদালতের দিকে তাকাই। যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যে রায়টি হলো সেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, যে দুদকের মামলার রায়, প্লট নিয়ে তিনি এটা খুবই হাস্যকর। শেখ হাসিনাকে রায় দিয়ে চাপ দিয়েছেন, প্রভাব খাটিয়েছেন শেখ রেহানা মানে শেখ হাসিনার বোনকে প্লট বুঝিয়ে দিতে। এটির সাক্ষী হিসেবে দুজন আছেন, তারা শুনেছেন কিন্তু কোনো মানে রেকর্ড বা এভিডেন্স কিছু দেখানো যায় নাই। কিন্তু আবার আদালত কনভিন্স হয়েছেন, রায়ও দিয়েছেন 2 বছরের শাস্তি। হাস্যকর বলে ফেললেন আপনি, একটু ব্যাখ্যা শুনি। না মানে অভিযোগটা আমার কাছে হাস্যকর লিখেছে, রায় না। রায় ঠিক আছে, আদালত যে কোনো রায় দিতে পারে, হ্যাঁ, রায় নিয়ে আমরা কিছু বলবো না, কিন্তু অভিযোগটা খুব হাস্যকর। কেননা আপনি চিন্তা করেন এইরকম মানে প্রবল পরাক্রমশালী স্বৈরতান্ত্রিক শাসক, যার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, জামাত শিবির আর ছাত্রলীগ একসাথে রাজনীতি করে যার ভয়ে, তাই না? তো এইরকম একজন নেত্রী, উনি কাকে প্লট দিবে এইটা চাপ দিয়ে প্লট দিচ্ছে আর কি। মানে এইটা বেশ মনে হয়েছে আমার কাছে যে অভিযোগটা বেশ হাস্যকর। আর হচ্ছে কাউকে কিরকম চাপ দিয়ে নেওয়ার কোনো দরকার আছে? যার নাম বলা হচ্ছে তার যে পরিচিতি, উনি সরাসরি কোথাও ফোন করলেই তো কাজ হয়ে যাইতো। তো আমার কাছে মনে হচ্ছে যে আসলে কমন সেন্সে অভিযোগটা খুবই অদ্ভুত। কিন্তু আপনি যেটি মানে বললেন যে রায় তো দিতেই পারেন, অভিযোগ তো আমার তো মনে হয় অভিযোগ যে কেউ করতে পারেন, আমি আপনার বিরুদ্ধে, আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করে না, দিচ্ছেন, অভিযোগ তো কিন্তু করতেই পারেন। হ্যাঁ, রায় ও চলে না, আসতে পারে তার প্রেক্ষিতে এরকম। হ্যাঁ আসতে পারে। বিচারক তার রায় তার তার মতামত অনুযায়ী, তার স্বাধীন ইচ্ছা অনুযায়ী দিবেন। বিচারক যদি কনভিন্সড হন, ওনাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে বিচার আমার কাছে করার জন্য। হাস্যকর মনে হচ্ছে, কিন্তু রাষ্ট্র তাকে বিচারক হিসেবে নিয়োগ করেছে, নিশ্চয়ই তার বিচারের সে দক্ষতা আছে বলেই করেছে। ফলে বিচারক যে রায় দিবেন আমাদেরকে সে রায় মেনে নিতে হবে। সংক্ষুব্ধ ব্যক্তি যার বিরুদ্ধে রায় হয়েছে তিনি চাইলে আপিল করবেন, কিন্তু আমরা বাইরে থেকে রায় ঠিক হয়েছে না ভুল হয়েছে এটা বলতে পারি না। জি। আরেকটি আদালতের আরেকটি
আরেকটি রিট নিয়েও একটু কথা বলি যে বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতা বা শপথ সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন আদালতে। আইনজীবী গেছেন, আইনজীবী মহসিন রশিদ। তিনি এই প্রশ্নের প্রেক্ষিতে আদালত রায় দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ। মানে এরকম কি ভাবার সুযোগ ছিল? মানে আইনজীবী আসলে কি ভেবেছিলেন সেই প্রশ্নটিতে করা তো একটু হাস্যকর, কিন্তু বাস্তবতা কি এরকম যে মহসিন আদালতে মানে এটা নিয়ে একটা রিট করলে আদালত বলে দেবেন যে এই সরকার অবৈধ? এরকম কি কোনো অবকাশও ছিল কিনা, বাস্তবতাও আছে কিনা এই রিট করার না, উদ্দেশ্য কি? মহসিন রশিদ সাহেব কেন এটা করেছেন আমি জানি না। মহসিন রশিদ সাহেব এটা ব্যাখ্যা দিতে পারবেন। ওনাকে আমি ছোটবেলায় চিনতাম, একসময় রোটারি ক্লাব করতেন এবং খুব সুন্দর কথা বলতেন। এখনো রোটারি করেন কিনা আমি জানি না। ওই সময় আমি রোটারি ক্লাব করতাম। আমি 11 বছরের বেশি রোটারি ক্লাবের সাথে যুক্ত ছিলাম, আর 18 থেকে প্রায় 32 বছর পর্যন্ত। কেননা আমার যখন বয়স 30 তখন আমি একটি পদে ছিলাম রোটারি ক্লাবের। ফলে আমার 31 বছর হলো, এবং পদে থাকলে আরো 1 বছর এক্সটেনশন পাওয়া যায়। তো আমি 32 বছর পর্যন্ত প্রায় রোটারি ক্লাবে ছিলাম, কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম। আমার ওই 31 ইয়ারই ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দিয়ে আমি পরে রোটারিও করেছি। আমি রোটারি ক্লাবের কিন্তু প্রেসিডেন্ট ছিলাম, রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, ডিস্ট্রিক্ট লিডার ছিলাম, মানে সারা বাংলাদেশের। তো ওনাকে আমি চিনতাম আর কি, ভালোভাবে চিনতাম, ঘনিষ্ঠভাবে। তা আমি কখনো উপলব্ধি করি নাই যে উনি এরকম একটা রিট করবেন যে রিটটার উত্তর উনি জানেন আসলে কি উত্তর আসবে। ফলে কি উদ্দেশ্যে উনি এটা করেছিলেন উনি ভালো করে জানেন। কারণ উনি আরেকবার বৈধতা দিয়েছেন, মানে আদালত আরেকবার বলেছে যে এই রেফারেন্স বৈধ, এই সরকার বৈধ, মানে এই সরকারকে একটা বৈধতার সিল উনি এনে দিয়েছেন। তো সেটা কেন এনে দিয়েছেন উনি সেটা বলতে পারেন। আর এই সরকারের বৈধতা নিয়ে তার কেউ সেইভাবে প্রশ্ন করছে না, দুই একজন ছাড়া। শিশির মুনির প্রশ্ন করেছিলেন আমার মনে আছে, আইনজীবী, টিভিতে দেখেছিলাম যে উনি বলেছিলেন যে রেফারেন্স নিতে গেলে সরকার অবৈধ হয়ে যাবে। এটা হতে পারে যে শিশির মনির ভুল, এটা উনি প্রমাণ করলেন আর কি। আচ্ছা, মানে না, বিভিন্ন টক শোতে অনেকে বলেন মানে এটা প্রমাণ করার জন্য যেটা ভুল, এটার জন্যই হয়তো এটা গেছে। আপনি একটু তো আমি অন্য জানি না আসলে কোন ভিত্তিতে করেছেন, কিন্তু প্রায় আমি তার রিল দেখি, ফেসবুকে তাকে দেখতে পাই। উনি চিৎকার চেঁচামেচি করছেন, ওনার বিরুদ্ধেও কেউ চিৎকার চেঁচামেচি করছে কোর্টের মধ্যে এবং কোর্টের বাইরেও। মাঝে মাঝে উনি বেশ ব্লেটেন্ট, মানে বেশ আহ, বেশ এমন কিছু কথা বলেন যেটা খুবই আমার কাছে মনে হয় যে খুবই তার ব্যক্তিগত মতামত জোরালো ভাবে বলে ফেলেন। যুক্তি কম থাকে, এখনই আবেগ বেশি শিশির থাকে। মনির কথা বলছেন? না না, মহসিন। মহসিন রশিদের আচ্ছা কথা আচ্ছা। বলছি। জি। জি, স্পষ্ট। ওনার চেম্বারে আমি গিয়েছি, আমার মনে আছে মতিঝিল এলাকায় তার একটা চেম্বার ছিল। ওইটা এখন আছে কিনা আমি জানি না, সেখানে আমি গিয়েছি। আচ্ছা। একবার ইমরান খান বাংলাদেশে দৌড়াতে এসেছিলেন, উনি সেই কমিটির চিফ ছিলেন। তার সঙ্গে আমার বেশ